নমস্কার। গল্প উক্তিতে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আহ্বান। দেশে ঘরবাড়ি নেই অনেকদিন থেকেই। পৈতৃক বাড়ি যা ছিল ভেঙে চুরে ভিটেতে জঙ্গল গজিয়েছে। এই অবস্থায় একদিন গিয়েছি দেশে কিসের একটা ছুটিতে। গ্রামের চক্রবর্তী মশাই, বাবার পুরাতন বন্ধু, আমায় দেখে খুব খুশি হলেন। বললেন, কতকাল পরে বাবা মনে পড়ল দেশের কথা। প্রণাম করে পায়ের ধুলো নিলাম। বললে, এসো এসো, বেঁচে থাকো, দীর্ঘজীবী হও। ঘরবাড়ি করবে না? আগে সামান্য মাইনে পায়, তাতে কি? গ্রামের ছেলে গ্রামে বাস করবে, এতে আর সামান্য মাইনে বেশি মাইনে কি? আমি খড় বাস দিচ্ছি, চালাঘর তুলে ফেলো, মাঝে মাঝে যাতায়াত করো। আহা, নরেশের ছেলে, দেখেও সুখ। কদিনই বা আছি, বাস করো গায়ে। আরো অনেকে এসে ধরলে, অন্তত খড়ের ঘর একটা ওঠাতে হবে। কদিন পরে গ্রামে এসে লাগছে ভালোই। যাদের বাল্যকালে ছোট দেখে গিয়েছি তাদের আর চেনা যায় না। যাদের যুবক দেখে গিয়েছিলাম তারা হয়েছে বৃদ্ধ। বড় আম বাগানের মধ্য দিয়ে বাজারের দিকে যাচ্ছি। আম গাছের ছাওয়ায় একটা বৃদ্ধের চেহারা ভরতচন্দ্র বর্ণিত জড়তি বেশিনী অন্নপূর্ণার মতো। কোনো তফাৎ নেই। ডান হাতে নড়ি ঠুকঠুক করতে করতে বোধহয় বা বাজারের দিকেই চলেছে। বগলে একটা ছোট থলে। বুড়িকে দেখেই আমি দাঁড়িয়ে গেলাম। এই ধরনের বুড়িকে দেখে আমার বড় মায়া হয়। নারী রূপের এক অপূর্ব পরিণতি। জিজ্ঞাসা করলাম, কোথায় যাবে? বাজারে বাবা। বুড়ি আমায় ভালো দেখতে না পেয়ে কিংবা চিনতে না পেরে ডান হাত উঁচিয়ে তালু আর ভাবে চোখের উপর ধরলে। বললে, কে বাবা তুমি? চিনলাম না তো। চিনবে না, বাড়ুজ্যে পাড়ায় নরেশ বাড়ুজ্যের ছেলে। আমি অনেকদিন গায়ে আসিনি। তা হবে বাবা, আমি আগে তো এ পাড়া ও পাড়া যেতাম আসতাম না। তিনি থাকিতি অভাব ছিল না কোনো জিনিসের। গোলা পোড়া ধান, গোয়াল পোড়া গরু। তোমাকে তো চিনতে পারলাম না বুড়ি। আমার তো তেনার নাম করিতে নেই বাবা, করাতের কাজ করতেন। বলে জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে চেয়ে থেকে, অর্থাৎ আমি চিনতে পেরেছি কিনা। কিন্তু আমার পক্ষেও চেনা সম্ভব নয়। আমার বাল্যকালে কে এ গ্রামে করাতের কাজ করত তা আমার মনে থাকবার কথা নয়। বললাম, তোমার ছেলে আছে? কেউ নেই বাবা, কেউ নেই। এক নাত জামাই আছে, তো সে মোরে ভাত দেয় না। ওই আমার নাতনিকে রেখে মোর মেয়ে মারা যায়। আমার বড় কষ্ট, ভাত জোটে না সব দিন। বাজারে যাচ্ছি, 3 পয়সা নুন কিনে আনবো, 2 কটা চাল জোগাড় করেছি ও বেলা। বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম। ব্যাপারটা ওইখানেই চুকে যাবে ভেবেছিলাম, কিন্তু তা চুকলো না। উপরন্তু ওই বুড়িকে কেন্দ্র করে আমার জীবনে এক অদ্ভুত অভিজ্ঞতা শুরু হলো। নিজের জীবনে না ঘটলে বিশ্বাস করতাম না এমন ঘটনা। পরের দিন সকালে ঘুম থেকে উঠেছি, এমন সময় কালকের সেই বুড়ি লাঠি টুকটুক করতে করতে এসে হাজির উঠানে। থাকি এক জ্ঞাতি খুড়োর বাড়ি। তিনি বললেন, ও হলো করাতির স্ত্রী, অনেকদিন মরে গেছি জমির, তোমাদের খুব ছোটবেলায়। বুড়ি উঠানে দাঁড়িয়ে ডাকলো, ও বাবা। সে বোধহয় চোখে একটু কম দেখে। ও বয়সে সেটা অবশ্য তেমন আশ্চর্যেরই বা কি। বললাম, এই তো আমি এখানে। কাল পয়সা কটা পেয়ে ভাবলাম যাই দেখি বামুন পাড়া দিকে, কে পয়সা দিলে চিনতে পারলাম না। বিকেল বেলা চোখে ঠাওর পাইনে। আমার খুড়োমশাই বুড়িকে বুঝিয়ে দিল আমি কে। সে উঠানের কাঁঠাল তলায় বসে আপন মনে খুব খানিকটা বকবক করে উঠে গেল। তার যাওয়ার সময় আরো 2-1 পয়সা দিলাম। পরদিন কলকাতায় চলে এলাম। ছুটি ফুরিয়ে গেছে। আমার জ্ঞাতি খুড়োকে কিছু টাকা দিয়ে এলাম আসবার সময়, আমার জন্য ছোটখাটো দেখে একটা খড়ের ঘর তুলে রাখার জন্য। কয়েক মাস পরে জ্যৈষ্ঠ মাসের গরমের ছুটিতে আমার সেই নতুন তৈরি খড়ের ঘরখানিতে এসে উঠলাম। কলকাতাতে কর্মব্যস্ত এই কমাসের মধ্যে বুড়িকে একবারও মনে পড়েনি, বা এখানে এসেও মনে হয়তো হতো না যদি সে তার পরদিনই
সকালে আমার ঘরের নিচু দাওয়ায় এসে না বসে পড়তো। বললাম, কি বুড়ি, ভালো আছো? মহিলা ছেঁড়া কাপড়ের প্রান্ত থেকে গোটা কতক আম খুলে আমার সামনে মাটিতে রেখে বললে, আমার কি মরণ আছে রে বাবা? জিজ্ঞাসা করলাম, ও আম কিসের? দন্তহীন মুখে একটু হাসবার চেষ্টা করলে বলে, ও গোপাল আমার, তোর জন্য নিয়ে এলাম। গাছের আম বেশ মিষ্টি, খেয়ে দেখ এখন। আমি ওর সম্বোধনে নতুনত্বের কৌতুক অনুভব করলাম, কিন্তু কি জানি কেন বড় ভালো লাগলো। গ্রামে অনেকদিন থেকে আপনার জন কেউ নেই, একটা ঘনিষ্ঠ আদরের সম্বোধন করার লোকের দেখা পায়নি। বাল্যকালে মা পিসিমা মারা যাওয়ার পর থেকে প্রতিবেশিনীদের মধ্যে অত বেশি বয়সের স্ত্রীলোক কেউ নেই যে আমাকে গোপাল বলে ডাকে। বুড়ি বললে, খাও কোথায়? হ্যাঁ বাবা, খুড়োমশাইয়ের বাড়ি। বেশ যত্ন করে তো ওনারা? তা করে। দুধ পাচ্ছ ভালো? ঘুটি গোয়ালনি দেয়, মন্দ না। ও বাবা, ওর দুধ অর্ধেক জল। দুধ খেতে পাচ্ছ না ভালো, সে বুঝেছি। পরদিন সকাল হয়েছে সবে, বুড়ি দেখি উঠানে এসে ডাকছে, অগোপাল। বিছানা ছেড়ে উঠে বললাম, আরে এত সকালে কি মনে করে? হাতে কি? বৃদ্ধা হাতের নড়ি আমার দাওয়ার গায়ে ঠেস দিয়ে রেখে বললে, এক ঘটি দুধ আনলাম তোর জন্যে। সে কি, দুধ পেলে কোথা থেকে এত সকালে? আমায় মা বলে ডাকে ওই হাজরা নাটার বউ, তার কেউ নেই। মোর চালাঘরের পাশে ওর চালাঘর। ওরে কাল রাত্তিরে বলে রেখে দিয়েছিলুম, বলি, বউ আমার গোপাল দুধ খেতে পায় না, সকালে চা না কি খায়, ওরে খুব ভোরে ওঠে, গায়ে দুয়ে দিতে হবে। তাই আজ কুকুরও ডাকে, ভোরে উঠে দেখি আমাদের ডাকছে, মা ওঠো, তোমার গোপালের জন্য দুধ এনেছি, নিয়ে যাও। আচ্ছা, কেন বলো তো এসব তোমার? ছি, না এসব ভালো না, এই রকম আর কখনো এনো না। কত পয়সা দাম দিতে হবে বলো? কতটা দুধ? আমার গলার সুর একটু রুক্ষ হয়ে উঠেছিল হয়তো, কারণ মুসলমানের বাড়ির দুধ আমাদের গ্রামে চলে না। কোন দিক থেকে দেখে ফেলবে এই ছিল আমার ভয়। কেন আবার এসব ঝঞ্ঝাট জটে? বুড়ি আমার কণ্ঠস্বরে অপ্রত্যাশিত রূঢ়তায় যেন একটু ঘাবড়ে গেল। ভয়ে ভয়ে বললে, কেন বাবা, পয়সা কেন? পয়সা না তো তুমি দুধ পাবে কোথায়? এই যে বললাম বাবা, আমার মেয়ের বাড়ি থেকে। তা হোক, তুমি পয়সা নিয়ে যাও, সেও তো গরিব লোক। বুড়ি পয়সা নিয়ে চলে গেল বটে, কিন্তু সে যে বেশ দমে গিয়েছে তার কথাবার্তার ধরনে বেশ বুঝতে পারলাম। মনে একটু কষ্ট হলো বুড়ি চলে গেলে। পয়সা দিতে যাওয়া ঠিক হয়েছে কি? বুড়ির কিরকম মন পড়ে গিয়েছে আমার উপর। স্নেহের দান, এমন করা ঠিক হয়নি। বুড়ি কিন্তু এই অবহেলা গায়ে মাখল না আদৌ। প্রতিদিন সকাল হতে না হতে সে এসে জুটবে, অগোপাল, এই দুটো কচি শসার জালি মোর গাছের, এই নাও, নুন দিয়ে খেও মোর সামনে। বুড়ি তোমার চলে কিসে? নাত জামাইয়ের দেবার কথা, সে তো সব দিন দেয় না। ওই যারে মেয়ে বলি, ও বড় ভালো, লোকের ধান ভানে, তাই চাল পাই, আমারে দুটো না দিয়ে খায় না। একা থাকো, তা একদিন মোর ঘরখানা না হয় দেখতে গেলে। ও মোর গোপাল, আমি নতুন খেজুর পাতার চাটাই বুনে রেখে দিয়েছি তোমায় বসতি দেবার জন্য। বাউনের ছেলে, মোদের এঁটো কাটা মাদুরে কি বসবে, তাই বলি একটা নতুন চাটাই বুনে রাখি, যখন আসবে ওইখানেতেই বসবে। সেবার বুড়ির বাড়িতে আমার যাওয়া হয়ে উঠল না, ওর এত আগ্রহ সত্ত্বেও। নানা দিক থেকে ব্যস্ত থাকি, তার উপর আছে সমবয়সী বন্ধু বান্ধবদের দাবি। অনেকদিন পর গ্রামে এসেছি তো, সে যে কদিন গ্রামে থাকি, বুড়ি রোজ সকালে একবার আসতে ভুলবে না, কিছু না কিছু আনবেই। কখনো পাকা আম, কখনো পাতি লেবু, কখনো এক কড়া কাঁচা কলা, কি এক ফালি কুমড়ো, দু চার আনা প্রায়ই দিই। একদিন একখানা কাপড় দিলাম। একটা জিনিস লক্ষ্য করে আসছি, বুড়ি কোনোদিন আমার কাছে মুখ ফুটে কিছু চায়নি, কখনো বলেনি পয়সা দাও কি অমুক দাও, বরং তার উল্টো, শুধু হাতে কখনো আসে না,
একবার কলকাতা থেকে কয়েকটি বন্ধু এলেন দেখা করতে। গ্রামে এত সকালে কেউ উনান ধরায়নি। বুড়ি লাঠি টুকটুক করতে করতে এসে হাজির। বাইরে দাঁড়িয়ে ডাক দিলে, ও মোর গোপাল। হঠাৎ আমার লজ্জা করতে লাগলো কলকাতার বন্ধু বান্ধবদের সামনে। ও আজ না এলেই পারতো ছাই, ভালো বিপদ। অমর গোপাল, ঘরে আছিস নাকি? ঈষৎ বিরক্তির স্বরেই উত্তর দিলাম, হ্যাঁ কেন? এই এলিয়াম, বলি যাই গোপালকে দেখে আসি একবার। বন্ধুদের মধ্যে একজন জিজ্ঞেস করলে, ও কে হে? চাপা দেওয়ার চেষ্টায় বললুম, ও এমনি গ্রামের লোক। আর একজন বললে, তোমার ডাকনাম কি গোপাল নাকি হে কামে? হ্যাঁ না এই। বুড়ি বললে, কাল রাত্রি কি গরম পড়লো, গোপাল ঘুমোতে পারলি কাল? মুই চোখ বুজিনি সারা রাত। বেশ করনি, ভালো বিপদে পড়ে গেল যেন সকালবেলা। আজ না এলে কি চলতো না বুড়ির? বন্ধুটি পুনরায় বললে, ও গোপাল বলছে কাকে হে? এই আমাকেই বলছে। কথা শেষ করে ঈষৎ হেসে মাথার দিকে একটি আঙুল দেখিয়ে ইঙ্গিত করে বললাম, মাথাটা একটু। বন্ধুটি বলল, ও। কথা অনুযায়ী কাজের সামঞ্জস্য রাখতে গিয়ে বুড়ির দিকে চেয়ে যেমন সুরে লোকে দুর্দান্ত পাগলকে সান্ত্বনা দেবার ও স্তোত্রবাক্য প্রয়োগ করার চেষ্টা করে, তেমনি সুরে বলি, আজ যাও, বড্ড ব্যস্ত আছি বুঝলে, কলকাতার বন্ধুরা সব এসেছেন। হ্যাঁ। ফল সুবিধাজনক হলো না। বুড়ি একগাল হেসে ফেলে বললে, আজ কি এনেছি বলো দেখি গোপাল, এই দেখো। এতক্ষণ টের পাইনি যে বুড়ি তার পেছন দিকে একটা ময়লা কাপড়ের পুঁটুলি লুকিয়ে রেখেছে। সেটা সামনের দিকে খুলতে খুলতে বললে, সেই যে মেয়েটা মোর মা বলে, সে দুটো চিঁড়ে কুড়লো। আমি বললাম, ও কি করছিস? ও বলল, কামিনী সরু ধানের ভালো চিঁড়ে, তোমার গোপালের জন্য দুটো নিয়ে যাও এখন এখান থেকে। কাল বেনেবেলা আমার মনটা বড় খুশি হলো। তা সে আসছে, সেও তোমারই দেখিতে চাই। বড় দুঃখী কাঙাল মেয়েটা, ধান ভেনে চিঁড়ে কুটে এরকম করে চালাচ্ছে। একে রামে রক্ষা নেই। বুড়ির কথা শেষ হতেই দেখি একটি আধা ফর্সা মধ্যবয়সী স্ত্রীলোক অদূরে আমতলার এই দিকেই আসছে। আরো বিপদে পড়লাম এই জন্য যে ঠিক সেই সময়ই আমার জ্ঞাতি খুড়োমশাইকেও এই দিকে আসতে দেখা গেল। সর্বনাশ, তার বাড়িতে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর তিনি যদি জানতে পারেন যে এদের হাতে তৈরি চিড়ে বা খাবার জিনিস আমি খাই, তাহলে তো এই পাড়াগাঁয়ে আমার হয়েছে। চিড়ে যে ওরা আজই প্রথম এনেছে এ কথা কি তিনি বিশ্বাস করবেন? আজ দুধ, কাল চিড়ে। রুক্ষ সুরেই বললাম, এখন যাও না, দেখছো না ব্যস্ত আছি। চিড়ে কোটা নেবার একটা কিছু দাও বাবা। ওসব এখন নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, পরে হবে, এখন যাও। বুড়ি একটু অবাক হয়ে বললে, তা চিড়ে কটা? খুড়োমশাই প্রায় এসে পড়েছেন দাওয়ার ধারে। হাত নেড়ে নেড়ে ফেলে দেবার ভঙ্গিতে বুড়ির দিকে চেয়ে বলি, আহ নিয়ে যাও না, ভালো জ্বালা। খুড়োমশাই বললে, কি ওতে, কি বলছে জামিরের স্ত্রী? কিছু না, ইয়ে বিক্রি করতে এসছে, যাও এখন। ভগবান জানেন বুড়ি আমার কাছে চিড়ের বদলে পয়সা নিতে আসেনি। খুড়োমশাই বললেন, তোমার এখানে ওর বড় যাতায়াত। কথাটা চাপা দেওয়ার জন্য বললাম, আমার এই বন্ধুরা একদিন মাছ ধরবার কথা বলছিলেন, তা ভাদুড়ির পুকুরে কি সুবিধা হবে? পুনরায় গ্রামে এলাম 5-6 মাস পরে, আশ্বিন মাসের শেষে। কয়দিন পরে ঘরে বসে আছি, বাইরের উঠানে দাঁড়িয়ে কে ক্ষীণ নারীকণ্ঠে জিজ্ঞাসা করলে, বাবু ঘরে আছেন গা? বাইরে এসে দেখি গত জ্যৈষ্ঠ মাসে যাকে বুড়ির সাথে দেখেছিলাম সেই মধ্যবয়সী স্ত্রীলোকটি আমায় দেখে সলজ্জভাবে মাথার কাপড়টা আর একটু টেনে দেওয়ার চেষ্টা করে সে বললে, বাবু কবে এসেছেন? দিন 5-6 হলো। কেন? আমিও তাই শুনলাম, বলি একবার যাই। আমার সেই মা পেটিয়ে দেলে বললে, দেখে এসো গিয়ে। কে? ওই সেই বুড়ি, এখানে যিনি আসতো, তেনার বড্ড অসুখ, এইবার বোধহয় বাঁচবে না। গোপাল কবে আসবে, গোপাল কবে আসবে, অস্থির। আমারে রোজ শোধায়। আমি বলি তিনি কলকাতায় চাকুরি করেন, সব সময় কি আসতে পারেন?
কি মায়া আপনার উপরে, আজ জন্মে মনে হয় পেটে ধরলে, এই জন্মে তাই এত টান। একবারে দেখে আসুন গিয়ে, বড্ড খুশি হবে তাহলে। উদাসীনভাবে বললাম ও। মন তখন অন্য চিন্তায় বিব্রত। এইবার কাউন্সিল ইলেকশনে দুটি বন্ধুর পক্ষ থেকে ভোট সম্বন্ধে গ্রামে গ্রামে বেরিয়ে লোকের অনুরোধ করবার গুরুভার নিয়ে এসেছি। কাল থেকেই বেরোতে হবে, মোটর আসবে, কিভাবে কি করা যায় সেই কথাই চিন্তা করছিলাম। কোথায় কোন বুড়ির অসুখ হয়ে আছে ওসব দেখবার সময় নেই। স্ত্রীলোকটি বললে, ও বেলা যাবেন বাবু? আচ্ছা, তা এখন ঠিক বলতে পারছি নে। স্ত্রীলোকটি অনুনয়ের সুরে বললে, একবার যাবেন বাবু ও বেলা, হয়তো বুড়ি বাঁচবে না। বিকেলের দিকে বেড়াতে যাবার পথে দেখতে গেলাম বুড়িকে। খুব উঁচু তাওয়া, সেকালের প্রণালীতে তৈরি ৫ চালা ঘর। বুড়ির স্বামীর আমলে, আমার জন্মগ্রহণের পূর্বে এই ঘর তৈরি হয়েছিল। তখন এদের অবস্থা যে ভালো ছিল, এই প্রশস্ত ৫ চালা ঘরখানাই তার নিদর্শন। কিন্তু ঘরখানার সংস্কার হয়নি অনেকদিন। খড় উড়ে পড়ছে চালা থেকে, দড়ি বাখারি ঝুলছে, মাটির দাওয়ায় নানা স্থানে ভেঙে পড়েছে, বাঁশের খুঁটি নড়বড় করছে। বুড়ি শুয়ে আছে একটা ছেঁড়া মাদুরের উপর, মাথায় তেল চিটে মলিন বালিশ। বুড়ির সেই পাতানো মেয়েটি পাশে বসেছিল। আমাকে দেখে বুড়িকে বললে, ওমা, কে এই যে দেখো, ওমা। আমি গিয়ে কাছে দাঁড়াতেই বুড়ি চোখ মেলে আমার দিকে চাইলে, পরে আমাকে চিনে ধড়মড় করে বিছানা ছেড়ে উঠবার চেষ্টা করতেই বললাম, ওঠো না, ওঠো না। ও কি? বুড়ি আহ্লাদে আটখানা হয়ে বললে, ভালো আছো আমার গোপাল? বসতে দে গোপালকে, বসতে দে গোপালকে, বসতে দে। বসবার দরকার নেই, ব্যস্ত হয়ো না, থাক। ওখানা কেন দিচ্ছিস? গোপালের ওই খেজুরের চটখানা পেতে দে। পরে ঠিক যেন আপনার মা পিসিমার মতন অনুযোগের সুরে বলতে লাগলো, তোর জন্যই খেজুরের চটখানা কদিন আগে বুনে রাখলাম, ওখানা পুরনো হয়ে ভেঙে যাচ্ছে, তুমি একদিনও এলে না গোপাল। অসুখ হয়েছে তাও দেখতে আসো না। আমি বললাম, আচ্ছা চুপ করে শুয়ে থাকো, ব্যস্ত হয়ো না। ইতিমধ্যে পাড়ার অনেক লোক এসে জড়ো হলো আমি এসেছি দেখে। কেউ কেউ বলে, বুড়ি কেবল আপনার কথা বলে বাবু, আপনাকে দেখবার বড় ইচ্ছে। বুড়ি বোধহয় এইবার বাঁচবে না। বুড়ির দুচোখ দিয়ে জল পড়ছে গড়িয়ে। আমায় বললে, গোপাল, যদি মরি, আমার কাফনের কাপড় তুই কিনে দিস। পাশের লোককে জিজ্ঞাসা করলাম, সে কি? জানেন না বাবু, মাটি দেওয়ার সময় নতুন কাপড় কিনে পরিয়ে দিতে হয়। ও, বুঝেছি। আমাকে পেয়ে বুড়ি খুশি হয়েছে, কত কি বলতে লাগলো। ওর নাত জামাইয়ের লোক কেমন খারাপ, এমন যে অসুখ একবার চোখ দিয়ে দেখেও যায় না, তা 10 বছর খড় পড়েনি চালে, পচে গলে গিয়েছে পুরনো খড়। নাত জামাইকে বলেছিলি, সে জবাব দিয়েছে, অত বড় হাতি ঘর আমি ছাড়িতে পারবো না, পাশে একটা ছোট কুঁড়ে ঘর বেঁধে থাকো। বুড়ির চোখের জল মুছে বললে, তা থাকতে পারি কি? হ্যাঁ বাবা, কি নোকের পরিবার আমি, আজই না হয় কপাল পুড়েছে, তা বললে কুঁড়ে ঘরে থাকতে পারি মুই? সান্ত্বনা দেবার সুরে বললাম, কথা ঠিকই তো, বলো তুমি গোপাল। ঘাড় নেড়ে বলি, সত্যি তো। আজও সেই চালাঘর, সেই স্নান সন্ধ্যা, ছেঁড়া মাদুরে শোয়া আমার বুড়িকে মনে পড়ে। ছেঁচতলায় শীর্ণ লাউ গাছ, পেছনে কয়েক ঝাড় বাঁশ, এক আধটা খেকি কুকুরের আওয়াজ পাড়ায়। শান্ত ছায়া নেমে এসেছে সামনের সারা উঠানটাতে। কতকগুলো মেয়ে পুরুষ খেতে এসে দাওয়ার ছাঁচ তলায় দাঁড়িয়ে আছে। আসবার সময় বুড়ির পাতানো মেয়েটির হাতে কিছু দিয়ে এলাম, পথ্য ও ফলের জন্য। হয়তো আর বেশি দিন বাঁচবে না, এই অসুখ থেকে উঠবে না। বুড়ি কিন্তু সেই যাত্রায় সেরে উঠল দিব্যি। আমি কলকাতা চলে যাবার আগে দু একবার লাঠি ধরে ধরে আমার কাছে গেল, বসে বসে আপনার মনে কত কি বকে, তারপর চলে আসে। বছর 2 কাটলো। এই 2 বছরের মধ্যে যখনই গিয়েছি গ্রামে, বুড়ি এসে বসে, কিছু না কিছু নিয়ে আসবেই। অসুখটা থেকে উঠে বড় দুর্বল হয়ে পড়েছিল, সে দুর্বলতা আর তার সারল না। আমি বলতাম, কেন আসো রোজ রোজ অত দূর থেকে? এই পাকা নোনাটা, ভাবলাম গোপালকে দিয়ে আসি।
তা হোক, তুমি কষ্ট করে এসো না এরকম। তুই তো আমাকে দেখতে যাবি নে কোনোদিন। সময় পেলেই যাব, এখন বাড়ি যাও। কখনো বুড়ি বলতো, গোপাল, তুই বিয়ে করলি না কেন? মেয়ে পাওয়া যায় না, তাছাড়া বয়স হয়ে গিয়েছে। কিচ্ছু বয়স হয়নি, কাঁচা ছেলে তোমরা। আমার তখন 40 বছর বয়স। বেশ, ওই মুখুজ্জেদের বাড়ির একটা বড় মেয়ে আছে, তোমার সঙ্গে মিল হবে। বলে দেখবি নি ওদের? আমার ঘটকালি করবার লোকের যখন দরকার হবে তখন তোমায় ডেকে পাঠাবো, এখন যাও। কিন্তু বুড়ি আমার কথা শোনে না। একদিন মুখুজ্জে বাড়ির নুরু আমায় ডেকে বললে, ওহে, একটা কথা বলি। আজ জমির করাতির বউ বুড়ি বাড়ির মেয়েদের কাছে গিয়ে বলেছে কি, গোপালের সঙ্গে তোমাদের পুটির বিয়ে দাও। মেয়েরা তো অবাক, গোপালকে শেষে জানা গেল তুমি। ওরা তো শুনেই আশ্চর্য। তা তুমি কিছু বুড়িকে বলেছিলে নাকি এই সম্বন্ধে? আমি নিজেকে নিতান্তই বিপন্ন ও অসহায় বোধ করলাম। বললাম, সে কি কথা, কক্ষনো না, তুমি বিশ্বাস করো। না না, বিশ্বাস অবশ্য করিনি। যাই হোক, কিছু যদি করেও থাকো, বুড়িকে বারণ করে দেবে আর না বলে। গ্রাম ভালো নয়, ও নিয়ে মেয়েটার নামে একটা কথাকথি যদি হয়। নিশ্চয় তুমি বিশ্বাস করো ভাই, আমি এর বিন্দু বিসর্গও জানি নে। বুড়ি তার পরদিন যেমন সকালে এসেছে, বকলো ওকে। কে তাকে এইসব করতে বলেছে? ঘটকালি করতে ডেকেছিল কে তাকে? গায়ে এই নিয়ে শেষে একটা কথা উঠবে, পাড়াগা জায়গা খারাপ, তুমি বাবু এখানে আর এসো না। বুড়ি ফ্যাল ফ্যাল চোখে চেয়ে বললে, বকিস নে গোপাল, মোরে বকিস নে। তা তুই ওই মেয়েটারে বিয়ে না করিস, অন্য কোনো মেয়ে বিয়ে কর। পুটিরে তোর পছন্দ হয়নি না? ধমকে উঠে বললাম, আবার ওইসব কথা? নিতান্ত সরলা সেকেলে বুড়ি, কিছুই বোঝে না। সত্যই এই ঘটনা নিয়ে গ্রামে একটু কথাবার্তার সৃষ্টি হলো। বুড়ির উপর খুব চোটে, সকালবেলা আর ঘরেই থাকিনে, পাছে বুড়ি এসে জ্বালাতন করে। 10-12 দিন পরে একদিন দুপুরে ঘুমিয়ে উঠেছি, বাইরে বুড়ির গোলা শোনা গেল। ও মোর গোপাল, ঘর থেকে বেরিয়ে এসে বললাম, কি, আবার এসছো কেন এখানে? একটা বাতাবি নেবু নিয়ে এলাম তোমার জন্যে। দরকার নেই বাতাবি নেবুর, যাও এখন। বিরক্ত নিতান্ত কারণ নয়, মাত্র 4-5 দিন আগে মুখুজ্জে বাড়ির ঘটনা নিয়ে আমার জ্ঞাতি খুড়ো আমায় দু কথা শুনিয়ে দিয়েছেন। বছর খানেক আর গ্রামে যাইনি এরপর, বোধহয় 1.5 বছরও হতে পারে। একবার শেষ শরতে পুজোর ছুটির পর কাশী থেকে পেরিয়ে ফিরে কলকাতায় এসে দেখি তখনও 1-2 হাতে আছে। গ্রামে গেলাম এই 2 দিন কাটাতে। গ্রামে ঢুকতেই প্রথম দেখা পরশু সর্দারের বউ দিগম্বরীর সঙ্গে। দিগম্বরী অবাক হয়ে বললে, ও মা, আজই তুমি এলে বাবা ঠাকুর? সে বুড়ি যে কাল রাতে মারা গিয়েছে, তোমার নাম করলে বড়, ওর সেই পাতানো মেয়ে আজ সকালে বলছিলে। আমি এসেছি শুনে বুড়ির নাত জামাই দেখা করতে এলো। বাবু এসেছেন, সাহায্য করুন, কাফনের কাপড় কিনতে। যা দাম কাপড় চোপড়ের! আমার মনে পড়ল, বুড়ি বলেছিল সেই একদিন, আমি মরে গেলে তুই কাফনের কাপড় কিনে দিস বাবা। ওর স্নেহতুর আত্মা বহুদূর বারাণসী থেকে আমায় কিভাবে আহ্বান করে এনেছে। আমার মন হয়তো ওর ডাকে এবার আর তাচ্ছিল্য করতে পারেনি। কাফন কিনবার টাকা দিলাম। নাথ জামাই বলে গেল, মাটি দেবার সময় একবার যাবেন এখন বাবু, বেলা 12টা আন্দাজ যাবেন। শরতের কটু তিক্ত গন্ধ ওঠা ঝোপবন ও মাকাল লতা দোলানো একটি প্রাচীন তিত্তিররাজ গাছের তলায় বৃদ্ধাকে কবর দেয়া হচ্ছে। আমি গিয়ে বসলাম। আব্দুল, শুক্কুর মিয়া, নমর আমাদের সঙ্গে পড়তো, আবদালি ও তার ছেলে গনি। এরা সকলে গাছের ছাওয়ায় বসে। প্রবীণ শুক্কুর মিয়া আমায় দেখে বললে, এই যে বাবা ঠাকুর, এসো, তামুক খাওয়া? বুড়ির মাটি দেবার দিন তুমি কোণে থেকে এলে, তুমি তো জানতে না। তোমার যে বড় ভালোবাসতো উড়ি, তোমার কাছে কাফনের কাপড় নিয়ে তবে ওর মহাপ্রাণটা ঠান্ডা হলো। খাও তামুক। একটা গরুর গাড়ির পুরনো কাঠামোর ওপর বৃদ্ধাকে কাঁথা মুড়ি দিয়ে শুইয়ে রেখেছে।
দুইজন জোয়ান ছেলে কবর খুঁড়ছে। কবর দেয়ার পর সকলে এক কোদাল মাটি দিল কবরের উপর। শুক্কুর মিয়া বললে, দাও বাবা ঠাকুর, তুমিও দাও, তুমি দিলে মহাপ্রাণটা ঠান্ডা হবে। দিলাম এক কোদাল মাটি। সঙ্গে সঙ্গে মনে হলো ও বেঁচে থাকলে বলে উঠত, অমর গোপাল। আমাদের গল্প পাঠ ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।